গল্প হলেও সত্যি, এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। নমস্কার বন্ধুরা, গল্প হলেও সত্যির আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের গল্পের নাম মায়া এবং গল্পটি লিখে পাঠিয়েছে দেবজ্যোতি হালদার। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। ভালোবাসা কখনো কখনো জীবনে স্বপ্ন নিয়ে আসে, আবার কখনো সেই স্বপ্ন ভেঙে যায় শুধুমাত্র একটি দুঃখের মুহূর্তে। কিছু ভালোবাসার গল্প থাকে যা চিরকাল পূর্ণতা পায় না, শুধু থেকে যায় বেদনার স্মৃতি হিসেবে। যেখানে ভালোবাসা থাকে কিন্তু সময় বা নিয়তি কখনোই সম্পূর্ণ করতে দেয় না। এই গল্প ঠিক তেমনই একটি দুঃখের প্রেমে, যেখানে হৃদয়ের আকাঙ্ক্ষা মিলিয়ে যায় নিঃশব্দে, আর ভালোবাসা রয়ে যায় শুধু এক মলিন স্মৃতির আকারে। আজ ফুলপুর গ্রামের লোকজন অত্যন্ত আনন্দিত, কারণ আজ মায়াবতীর বিয়ে। আচ্ছা, মায়াবতী হলো সহজ সরল, সাদাসিধে, প্রাণবন্ত ও বুদ্ধিমান স্বভাবের একটি মেয়ে। ছোটবেলায় মায়াবতীর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই ছোটবেলা থেকে সে কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছে। মায়াবতীর এইরকম স্বভাবের জন্য গ্রামের সকল লোকজন ওকে খুব ভালোবাসত, যার ফলস্বরূপ আজ মায়াবতীর বিয়েতে সকল গ্রামবাসী তাদের নিজস্ব সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছে। সন্ধ্যে থেকে মায়াবতী বউ সেজে বসে আছে, কিন্তু সে জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে। তবে নামটা শুনেছিল, অনুব্রত। মায়াবতী একা একা বসে এইসব কথা ভাবছিল, ঠিক এমন সময় একজন লোক এসে বলল, বর এসে গেছে। বর এসেছে শুনতে মায়াবতীর মনে একটা ভয় কাজ করতে লাগলো। মায়াবতীর সব বন্ধুরা ওকে নিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে গেল। প্রায় রাত 9টা নাগাদ মায়াবতীর বিয়ে সম্পন্ন হলো। ফুলশয্যার রাতে মায়াবতী বসে বসে ভাবছিল যে তার বর নিশ্চয় এতটাও দেখতে খারাপ নয়, দেখতে শুনতে বেশ ভালোই। এদিকে অনুব্রত মনে মনে চিন্তা করছিল, তার একটি অচেনা মেয়ের সাথে বিয়ে হয়েছে, কিভাবে কি বলবে ভেবে পাচ্ছিল না। তা যাই হোক, একটু ইতস্তত বোধ করে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার মনে হলো রুমের ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। মনে হলো কেউ যেন ঘষে ঘষে কিছু একটা কাটছে। একে তো গ্রাম্য এলাকা, জন্তু জানোয়ারের ভয়, মায়াবতী ঠিক আছে তো? তখন ঘড়িতে প্রায় রাত 1টা বাজে। অনুব্রত রীতিমতো একটু ভয় পেয়ে গেল। এখন সে দরজার সামনে কান দিয়ে শব্দটা শোনার চেষ্টা করল, কিন্তু সেই শব্দটা শুনতে পেল না। কি করবে বুঝতে না পেরে দরজায় টোকা দিল। মায়াবতী এসে দরজাটা খুলে দিল। দরজা খুলতে অনুব্রত মায়াবতীকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? মায়াবতী একটু লাজুক স্বরে বলল, হুম। অনুব্রত ঘরের ভিতরে গিয়ে দেখলো সব ঠিকঠাক। তাই অনুব্রত এটাকে আর নিজের মনের ভুল মনে করে ব্যাপারটিকে আর অতটা গুরুত্ব দিল না। এবার অনুব্রত আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল, আর সে মায়াবতীকেও ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে মায়াবতীর বিদায় কার্য সম্পন্ন হলো এবং অনুব্রত মায়াবতীকেও নিজের বাড়িতে নিয়ে এলো। তারপর যতই দিন যেতে লাগলো, ততই অনুব্রত মায়াবতীর প্রেমে পড়ে যেতে লাগলো। মায়াবতীকে ছাড়া অনুব্রত যেন কিছুই ভালো লাগতো না। যেন কোনো অজানা আকর্ষণ অনুব্রতকে মায়াবতীর কাছে টেনে নিয়ে যেতে লাগলো। অফিসের কাজে মনই বসতো না। অনুব্রতর সবসময় মায়াবতীর কথাই ভাবতে ইচ্ছা করত। এইভাবে দিন এগোতে লাগলো। একদিন অনুব্রতকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়।
সেটা অবশ্য মায়াবতী দেখেছিল। তাই পরের দিন সকালে অনুব্রত যখন অফিসে গেল, তখন অফিসের গেটের সামনে একটা পুলিশের গাড়িকে দেখতে পেল। অনুব্রত প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর একটু এগিয়ে গিয়ে অফিসের সামনের প্লেগ্রাউন্ডে অনেকগুলো লোকের জটলা দেখল। অনুব্রত সেই ভিড়ের মধ্যে থাকা অফিসের একজন নতুন কর্মচারীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখানে কি হয়েছে? সেই লোকটা জবাবে বলল, আমাদের অফিসে দুজন স্টাফের লাশ পাওয়া গেছে। অনুব্রত লোকটাকে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হলো? লোকটা জবাব দিল, আমি জানি না, সকালে ওয়াচম্যান এসে যখন অফিসের গেট খুলেছিল তখন এই লাশগুলোকে ও দেখতে পায়। ওই আমাদের সকলকে ফোন করে জানায় পুলিশ এসেছে, প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে। অনুব্রত সেই লোকটাকে ধন্যবাদ জানিয়ে ভিড় থেকে বেরিয়ে লাশগুলোর কাছে গেল। অনুব্রত দেখল লাশগুলোকে সাদা কাপড়ে ঢাকা হয়েছে। বাইরের সনসন করে প্রচণ্ড জোরে বাতাস বইছিল, আর বাইরের সেই প্রচণ্ড হাওয়ার কারণে লাশের উপর থেকে সাদা কাপড়টা সরে গেল। লাশগুলোকে দেখে অনুব্রত চমকে গেল। এই লোকগুলোই তো অনুব্রত চেনা। এই লোকগুলো তো সেই কালকে অনুব্রতকে হুমকি দিয়ে গিয়েছিল। অনুব্রত নিজেকে একটু সামলে নিয়ে লাশগুলোকে দেখতে লাগলো। লাশগুলো দেখতে দেখতে অনুব্রতর চোখ একটা জায়গায় আটকে গেল। অনুব্রত নিজের মনে বলে উঠল, ওটা কি? কাছে গিয়ে অনুব্রত জিনিসটাকে হাতে তুলে নিয়ে দেখতে লাগলো। জিনিসটা অনুব্রতর খুব চেনা। আরে, এটা তো মায়াবতীর আংটি। এটা এখানে কিভাবে এলো? এই কথা চিন্তা করতে করতে হঠাৎ অনুব্রতর মনে পড়ে গেল, কালকে যখন ওই লোকগুলো আমাকে হুমকি দিচ্ছিল তখন তো মায়াবতী দেখছিল। অনুব্রত আর বুঝতে দেরি হলো না যে ওদের কে খুন করেছে। অনুব্রতকে আজ সকাল সকাল বাড়ি চলে আসতে দেখে মায়াবতী জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ সকাল সকাল অফিস থেকে ফিরে এলে? আমাকে বাড়িতে একা রেখে দিয়ে তোমার নিশ্চয়ই অফিসের কাজে মন লাগছে না? অনুব্রত বলল, না, তা নয়। কালকে আমাকে যে দুজন লোক হুমকি দিতে এসেছিল তাদের লাশ পাওয়া গেছে অফিসের বাইরে। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। যতদিন না তদন্ত শেষ হয় ততদিন অফিস সিল থাকবে। তাই চলে এলাম। তোমার কি মনে হয় ওদের কে খুন করতে পারে? মায়াবতী বলল, আমি কি করে জানবো? আমি কি ওদের খুন করেছি নাকি? অনুব্রত বলল, আচ্ছা, তোমার হাতের আংটিটা কোথায় গেল? মায়াবতী বলল, আজকে সকাল থেকে আমি আংটিটা খুঁজছি, কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না। অনুব্রত তখন পকেট থেকে আংটিটা বের করে মায়াবতীকে দিয়ে বলল, সকালে তোমার আংটিটা এখানকার মেঝেতে পড়েছিল, তাই আমি তুলে নিয়ে আমার পকেটে রেখেছিলাম। সকালে মনে ছিল না তোমাকে আংটিটা দেওয়ার কথা। তোমার হাতের আঙুলটা ফাঁকা দেখে আমার মনে পড়ে গেল। অনুব্রত নিজে আবার মায়াবতীকে আংটিটা পরিয়ে দিল। রাত্রি তখন 2টো বাজে। একটা অদ্ভুত আওয়াজে অনুব্রতর ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছে বাড়ির ছাদ থেকে। অনুব্রত মায়াবতীকে ডাকার চেষ্টা করল, কিন্তু দেখলো মায়াবতী বিছানায় নেই। মনে হয় ওয়াশরুমে গেছে। অনুব্রত ওয়াশরুমের দরজা খুলে দেখলো মায়াবতী সেখানেও নেই। অনুব্রত খেয়াল করলো সেই অদ্ভুত আওয়াজটা আর শুনতে পাওয়া যাচ্ছে না। মায়াবতীকে অনুব্রত সারা ঘর খুঁজে ফেলল, কিন্তু কোথাও খুঁজে পেল না। মায়াবতীকে খুঁজতে খুঁজতে অনুব্রত ছাদে গিয়ে পৌঁছালো। ছাদে গিয়ে অনুব্রত যা দেখলো তাতে সে কল্পনাও করতে পারেনি। মায়াবতী একটা মরা লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর মায়াবতীকে কীরকম দেখতে লাগছে, চোখের কোঠর দুটো ফাঁকা, গালে বড় বড় দাগ কাটা, মাথার মাঝ বরাবর 2 ভাগে ভাগ করা। মনে হচ্ছে তাকে যেন খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। মায়াবতীর সারা শরীরে মাটি লেগে রয়েছে, যেন মায়াবতীকে
কেউ মাটির তলায় পুঁতে রেখেছিল। অনুব্রত আর থাকতে পারল না, সে অজ্ঞান হয়ে ছাদের মেঝেতেই পড়ে গেল। পরের দিন সকালে যখন অনুব্রতর জ্ঞান ফিরল, তখন সে দেখল সে বিছানায় শুয়ে আছে, পাশে মায়াবতী বসে আছে। মায়াবতীকে দেখে অনুব্রতর এবার খুব ভয় পেতে শুরু করলো। এভাবে কিছু দিন চলতে থাকলো। তারপর একদিন রাতে অনুব্রত সাহস করে মায়াবতীকে জিজ্ঞেস করলো, তুমি কে? কি চাও তুমি? মায়াবতী কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিল, আমি মায়াবতী। আজ থেকে ঠিক 6 মাস আগে আমি মরে গেছি। না, মরে যাওয়া কথাটা বললে খুব ভুল হবে। আমাকে খুন করা হয়েছিল। আমার নিজের কাকা কাকিমা আমাকে খুন করেছিল। ওরাই সামান্য সম্পত্তির লোভে আমার মা বাবাকে খুন করেছিল। আর যখন আমি সেটা জানতে পারি, তখন ওরা আমাকেও খুন করে। আমার লাশটাকে ওরা জঙ্গলে ফেলে দেয়। পুলিশ আমার লাশটাকে বেওয়ারিশ মনে করে মাটিতে পুঁতে দিয়েছিল। কিন্তু আমার আত্মা তো তখনও শান্তি পায়নি। আমি আমার মা বাবার খুনিকে কিভাবে ছেড়ে দিতাম? তাই আমি আমার মা বাবার খুনের প্রতিশোধ নেবার জন্য ফিরে এলাম। ওরা আমার থেকে মুক্তি পাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি ওদেরকে ছাড়িনি। আমি নিজের হাতেই ওদেরকে শাস্তি দিয়েছি। এবার অনুব্রত মায়াবতীকে জিজ্ঞেস করলো, তুমি আমার অফিসের ওই লোক দুটোকে খুন করলে কেন? মায়াবতী বলল, কারণ ওরা তোমাকে হুমকি দিয়েছিল, তাই। আমি থাকতে তোমাকে কেউ হুমকি দেবে এটা কখনো সম্ভব নয়। তাই আমি ওদেরকে খুন করেছি। অনুব্রত বলল, তাহলে এবার তুমি কি চাও? মায়াবতী বলল, তোমাকে, তোমার ভালোবাসা আমাকে পাগল করে তুলেছে। আমি তোমার কোনো ক্ষতি চাই না, শুধু তোমার সঙ্গে থাকতে চাই। অনুব্রত তখন বলল, তা হয় না, তুমি একজন আত্মা। মায়াবতী বলল, আমি জানি। আমি চলে যাব। আমাদের বিয়ের 1 বছর পূর্তিতে তুমি আর একটা নতুন বিয়ে করে নিও। আমাকে ক্ষমা করে দাও অনুব্রত। আমাকে শেষবারের মতো একবার আলিঙ্গন করবে? এতেই আমার মুক্তি। অনুব্রতর দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। তারপর অনুব্রত দেখল মায়াবতীর শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। অনুব্রত মনে মনে বলল, মায়াবতী চলে গেছে। 1 বছর পর অনুব্রত আবার নতুন করে বিয়ে করেছে, নতুন সংসার শুরু করেছে। তারপরেও মাঝে মাঝে অনুব্রত গভীর রাতে ছাদে গিয়ে মায়াবতীকে দেখতে যেত, যদি তাকে দেখা পাওয়া যায়। কারণ জীবনের প্রথম ভালোবাসাকে কখনোই ভোলা যায় না। হ্যালো বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও, যাতে গল্প হলো সত্যি প্ল্যাটফর্মটা একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।